ধারকত্ব ও ধারক চ্যাপ্টারের ক্লাস 3 চ্যাপ্টারের ক্ষেত্রে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে দুটি পরিবাহীর মধ্যে আধান বণ্টন। দুটি পরিবাহীর মধ্যে আধান বণ্টন দুটো টাইপের হয়ে থাকতে পারে। একটা সমবিভব সম্পন্ন, আরেকটা হতে পারে কি ভিন্ন বিভব সম্পন্ন। একটা সমবিভব সম্পন্ন হতে পারে, আরেকটা হচ্ছে দুটি ভিন্ন বিভব সম্পন্ন দুটো পরিবাহীর মধ্যে হতে পারে। এবারে কি করলাম, প্রথমে আমরা জানবো সমবিভব সম্পন্ন। তাহলে সমবিভব সম্পন্নটা আগে জেনে নিই, তারপরে সেটা সাপোজ ধরো দুটো গোলাকার পরিবাহী নিয়েছি। এই দুটো গোলাকার পরিবাহীকে ইনসুলেটরের উপরে অবস্থান করিয়েছি। ইনসুলেটরের উপরে অবস্থান করিয়েছি যেহেতু কোনো আধান যদি দিই তাহলে ওই আধান যেন ডিস্ট্রিবিউট না হয়। এবার কি করেছি, এটা হচ্ছে সাপোজ ধরো এই গোলকটা হচ্ছে এ, এই গোলকটা হচ্ছে বি গোলক। এবারে এই দুটো গোলকের মধ্যে আমি কি করেছি, তার দ্বারা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিয়েছি। তাহলে এই দুটো হচ্ছে কি, এটা হচ্ছে ইনসুলেটর। এই গোলকটার ধারকত্ব আমি সাপোজ ধরে নিলাম C1, এই গোলকটার ধারকত্ব সাপোজ ধরে নিলাম C2। ক্লিয়ার? এবারে এই পরিবাহীতে যেহেতু আগে থেকে তার দ্বারা যুক্ত করা হয়েছে, সেহেতু এই পরিবাহীতে আমি কি করলাম, কিউ পরিমাণ আধান দিলাম। কিউ পরিমাণ আধান প্রয়োগ করা হলো। তাহলে কিউ পরিমাণ আধান প্রয়োগ করা হলে কি হবে, যেহেতু পরিবাহী তার দ্বারা যুক্ত আছে সেহেতু দুটি পরিবাহীরই বিভব কি হবে, সমান হবে। তাহলে আধান ওই দুটো পরিবাহীর মধ্যে বণ্টিত হবে, প্রয়োগ করা হলো, এবং আধান বণ্টিত হলো। যেহেতু পরিবাহী দুটি পরিবাহী তার দ্বারা যুক্ত, সেহেতু দুটি পরিবাহীর বিভব সমান হয়। সাপোজ ধরে নিলাম এই পরিবাহীর মধ্যে Q1 পরিমাণ আধান সঞ্চিত হলো, আর এই পরিবাহীটার মধ্যে Q2 পরিমাণ আধান সঞ্চিত হলো। অতএব Q ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, Q1 প্লাস Q2। ক্লিয়ার করা গেছে? এবার ধারকত্বের ফর্মুলা ওয়াইজ আমরা কি লিখতে পারি না, এ গোলকের ক্ষেত্রে ধারকত্বের ফর্মুলা ওয়াইজ এ গোলকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি না, V ইকুয়াল টু Q1 বাই C1। আর বি গোলকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, V ইকুয়াল টু Q2 বাই C2। তো এবারে আমরা কি লিখবো না, এবারে তাহলে দুজনের বিভব পেয়ে গেছি। তাহলে দুজনের বিভব পেয়ে গেলে এবার আমরা কি লিখতে পারি, তাহলে এইখান থেকে আমি এইখানটায় লিখছি
Q1 divided by C1 equal to Q2 divided by C2 V equal to এটা লিখতেই পারি। তো এবারে Q1 plus Q2 divided by C1 plus C2 লিখতে পারি। তো Q equal to C1 plus C2 লিখতে পারি। অতএব তাহলে V equal to আমরা কি পেয়ে গেছি না Q by C1 plus C2। তো Q1 is equal to কত না Q1 is equal to কি পেয়েছি না Q1 equal to C1 V আর Q2 is equal to কি পেয়েছি না C2 V। তো এই দুটো ফর্মুলা থেকে 1 নম্বর এটা হচ্ছে 2 নম্বর 1 আর 2 নম্বর ফর্মুলা থেকে আমরা কি লিখতে পারি অতএব Q1 by Q2 equal to C1 by C2। তাহলে কি দেখলাম না যে গোলকের ধারকত্ব বেশি তার মধ্যে চার্জও বেশি থাকবে। তাহলে এটাই স্বাভাবিক, যে গোলকের ক্যাপাসিটি বেশি হবে সেই গোলকের মধ্যে তো অবশ্যই আধানটা বেশি সংরক্ষিত হবে। আমরা ফর্মুলা ওয়াইজ আমরা দেখতে পেয়ে গেলাম যে Q1 by Q2 equal to C1 by C2। তাহলে এটা একটা টপিকস। তাহলে এতদূর পর্যন্ত তুলে নাও। নেক্সট জিনিসটা আমি বলছি। এবার ধরি এগুলোকে ব্যাসার্ধ R1 ও B গুলোকে ব্যাসার্ধ equal to R2। বোঝা গেছে? আমরা ক্যাপাসিটেন্স গণনা যখন আমরা ধারকত্ব গণনা করছিলাম, তাহলে এই ধারকত্ব গণনার ক্ষেত্রে একটা ফর্মুলা পড়েছিলাম সিজিএস পদ্ধতিতে। একটা ফর্মুলা পড়েছিলাম সিজিএস পদ্ধতিতে। কি ফর্মুলা পড়েছিলাম না সিজিএস পদ্ধতিতে একটা ফর্মুলা পড়েছিলাম সি ইকুয়াল টু আর। তাহলে যেখানে আরটা ছিল কি আরটা ছিল ব্যাসার্ধ, আরটা ছিল ব্যাসার্ধ। তাহলে সেই ফর্মুলা ওয়াইজ আমরা লিখতে পারি কি না এ গোলকের ক্ষেত্রে C1 equal to R1 আর B গোলকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি C2 equal to R2। তো আমরা প্রমাণই করে এসেছি কি না প্রমাণ করে এলাম Q1 ডিভাইড বাই Q2 equal to C1 ডিভাইড বাই C2। তার মানে আমরা কি লিখতে পারি যে R1 ডিভাইড বাই R2। ক্লিয়ার? তাহলে আধানের সাথে ধারকত্বের সম্পর্ক তৈরি করেছি, আধানের সাথে ব্যাসার্ধের সম্পর্ক আমরা তৈরি করলাম। তাহলে এই ক্ষেত্রেও দেখলাম কি যে গোলকের ব্যাসার্ধ বড় হবে সেই গোলকের ক্ষেত্রে আধান বেশি সঞ্চিত হবে। নেক্সট আমরা আরেকটা টপিকস আমরা দেখব, সেটা হচ্ছে কি এটা একটা টপিকস গেছে। এবারে আমরা একটা টপিকস দেখব যে তলমাত্রিক ঘনত্বের সাথে কিভাবে সম্পর্কযুক্ত হয় আধান। তলমাত্রিক ঘনত্বের সাথে আধানের কিভাবে সম্পর্কযুক্ত হয়। আধানের সম্পর্কযুক্ত মানে ব্যাসার্ধের সম্পর্কযুক্ত, যে পাশ দিয়ে খুশি আমরা বলতেই পারি। তাহলে আমরা গোলকের ক্ষেত্রে কি পড়ে এসেছি না এই গোলকের ক্ষেত্রে এ গোলকের ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব সিগমা 1 যদি হয়ে থাকে তাহলে এই গোলকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি Q1 ডিভাইড বাই 4 পাই r স্কয়ার। আর বি গোলকের ক্ষেত্রে
তলমাত্রিক ঘনত্ব সিগমা 2 ইকুয়াল টু Q2 ডিভাইড বাই 4 পাই R2 স্কয়ার। ক্লিয়ার? তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি একটু লিখছি যে সিগমা 1 ডিভাইড বাই সিগমা 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না Q1 বাই Q2 ইন্টু R2 স্কয়ার ডিভাইড বাই R1 স্কয়ার। তো আগে আমরা একটা প্রমাণ করে নিয়েছি কি না Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু R1 বাই R2। তো আমরা বসিয়ে দিতে পারি R1 বাই R2 ইন্টু R2 স্কয়ার ডিভাইড বাই R1 স্কয়ার। তো একটা R1 একটা R1 আমি কেটেই দিলাম, একটা R2 একটা R2 কেটে দিলাম। তো কি পড়ে থাকলো না R2 বাই R1। তাহলে সিগমা 1 ডিভাইড বাই সিগমা 2 ইকুয়াল টু R2 বাই R1। তার মানে আমি কি দেখতে পেলাম যে তলমাত্রিক ঘনত্বের সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে কি ব্যস্ত সম্পর্কযুক্ত। তলমাত্রিক ঘনত্বের সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্কযুক্ত। ক্লিয়ার হয়েছে? তাহলে বর্তমানে যতটুকু আমি পড়লাম সমবিভব সম্পন্ন দুটো পরিবাহী যদি আমি নিয়ে থাকি তাদের ক্ষেত্রে কি কি কন্ডিশন হতে পারে, তাদের ক্ষেত্রে আধান, তাদের ক্ষেত্রে আধানের সাথে ধারকত্বের সম্পর্ক কি সেটাও আমি আগে দেখিয়ে দিয়েছি, সেটা মোছা হয়ে গেছে। আবার দেখতে পেলাম যে কি আধানের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি হয়ে থাকতে পারে সেটাও আমরা এখানে দেখিয়ে দিয়েছি। আবার তলমাত্রিক ঘনত্বের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক হতে ব্যাসার্ধ জানতে পেরে গেলে আমরা আধানও জানতে পেরে যাবো। তাহলে ব্যাসার্ধের সাথে কিভাবে সম্পর্ক যুক্ত হলো সেটা আমরা বুঝতেই পেরে গেছি। না ব্যাসার্ধের সাথে সম্পর্ক কি হলো না Q2 ডিভাইড বাই Q1 যেভাবে খুশি। তাহলে এখানটায় আমরা তাহলে তলমাত্রিক ঘনত্বের সাথে আধানের সম্পর্ক আমরা বুঝতে পেরে গেছি। তাহলে এতদূর পর্যন্ত আমরা যেটা দেখলাম যে সমবিভব সম্পন্ন যদি দুটি পরিবাহী হয়ে থাকে, তাহলে সমবিভব সম্পন্ন যদি দুটি পরিবাহী হয়ে থাকে তাহলে এই হচ্ছে তাদের ইন্ট্রোডাকশন। এবারে যদি ভিন্ন বিভব সম্পন্ন যদি হয়ে থাকে, যদি ভিন্ন বিভব সম্পন্ন যদি হয়ে থাকে তাহলে ভিন্ন বিভব সম্পন্ন যদি হয় তখন আমরা তাদের মধ্যে কি কি কন্ডিশন আমরা দেখতে পাবো, তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে, তাদের মধ্যে এনার্জি আধান এগুলোর মধ্যে কি পার্থক্য করতে পারে সেই পার্থক্যগুলো আমরা দেখব যে কিভাবে বণ্টিত হচ্ছে সেটা আমরা এই ভিন্ন বিভব সম্পন্নের ক্ষেত্রে লক্ষ্য করব। ভিন্ন বিভব সম্পন্ন যদি আমরা দেখে থাকি দুটি পরিবাহী আমরা নিয়েছি, তাহলে ওই দুটি পরিবাহীর একটির আধান হচ্ছে এ গোলকের আধান হচ্ছে Q1, বি গোলকের আধান হচ্ছে Q2, এ গোলকের ধারকত্ব C1, বি গোলকের ধারকত্ব C2, এ গোলকের বিভব V1, বি গোলকের বিভব V2। ধরেই নিলাম ধরি এ গোলকের বিভব V1 greater than V2। ক্লিয়ার হচ্ছে? এবার ধারকত্বের ডেফিনেশন থেকে আমরা আরো কি কি পেয়েছি না ধারকত্বের ডেফিনেশন থেকে আমরা পেয়ে গেছি যে V1 ইকুয়াল টু ধারকত্বের ডেফিনেশন থেকে আমরা কি পেয়ে গেছি না V1 ইজ ইকুয়াল টু Q1 বাই C1 আর V2 ইজ ইকুয়াল টু Q2 বাই C2। ক্লিয়ার? তাহলে আমরা এখনো পর্যন্ত এই দুটি গোলক দুটি কিন্তু আলাদা আলাদা ভাবে অবস্থান করছে, এদের মধ্যে কোনো তার পরিবাহী তার দ্বারা কিন্তু আমরা যুক্ত করিনি। সেহেতু আমরা লিখতেই পারলাম যে দুটি পরিবাহী বিভব, একটা পরিবাহী বিভব V1 আর একটা পরিবাহী বিভব হচ্ছে V2। তাহলে এই দুটি পরিবাহীর ক্ষেত্রে মোট চার্জ কত না এই পরিবাহীটার ক্ষেত্রে আমরা চার্জ দেখে নিলাম Q1 ইজ ইকুয়াল টু C1 Q1 is equal to C1 V1 আর এটার ক্ষেত্রে আমরা দেখলাম Q2 is equal to C2 V2। অতএব মোট চার্জ Q equal to Q1 plus Q2 equal to আমরা কি লিখব C1 V1 plus C2 V2।
তাহলে এটা তাহলে মোট চার্জটা এখন এটা আমরা কখন লক্ষ্য করলাম, যখন দুটি পরিবাহীকে তার দ্বারা পরিবাহী তার দ্বারা লিখতে ভালো হয়, পরিবাহী তার দ্বারা যুক্ত করার আগে, তাহলে পরিবাহী তার দ্বারা যুক্ত করার আগে তাহলে আমরা কি দেখলাম, কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু। ক্লিয়ার? এবার কি করলাম না, পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলো। তাহলে পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলে আমরা কি দেখব না, এ গোলক থেকে বি গোলকের দিকে আধান কি হবে, বন্টিত হবে। এ গোলক থেকে বি গোলকের দিকে আধান বন্টিত, কেন না, যেহেতু এ গোলকের বিভব বি গোলকের বিভবের তুলনায় বেশি। তাহলে এবারে আমরা কি করলাম, পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম। এবার আমরা কি করলাম, পরিবাহী তার দ্বারা ওই দুটো গোলকে যুক্ত করলে তাহলে আধান বন্টিত হওয়ার পর কি দেখব না, আধান বন্টিত হওয়ার পর ওই দুটি গোলকের বিভব কি হবে, সমান হবে। তাহলে যুক্ত করা হলো। এখন দুটি গোলকে বিভব, দুটি গোলক সমবিভব সম্পন্ন হয়। তাহলে এখন আমরা কি দেখলাম না, দুটি গোলক সমবিভব সম্পন্ন হয়েছে। তাহলে এখন দুটি গোলক সমবিভব সম্পন্ন হলে তাহলে আমরা একেবারে কি দেখব না, ওই সমবিভব সম্পন্ন হলে এবারে কি দেখব না, কিউ ইজ ইকুয়াল টু, আমরা আগেই পেয়েছি কি না, কিউ ইজ ইকুয়াল টু সি ওয়ান ভি, তাহলে সি টু ভি। তাহলে সমবিভব সম্পন্ন ভি, এখানটায় লিখে দিই সমবিভব সম্পন্ন ভি, সমবিভব ভি সম্পন্ন হয়। তাহলে আমরা কিউ ইজ ইকুয়াল টু আমরা কি দেখব, সি ওয়ান ভি প্লাস সি টু ভি। ক্লিয়ার করা গেছে? তাহলে এবারে ভিটা যদি আমরা কমন নিই, তাহলে সি ওয়ান প্লাস সি টু, তাহলে সি ওয়ান প্লাস সি টু, তো ভি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। ক্লিয়ার হয়েছে? তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে এবারে আমরা লিখতে পারি কনজারভেশন অফ চার্জ ডিস্ট্রিবিউশন, আধানের সংরক্ষণ নীতি থেকে কি পাবো, ভি ইকুয়াল টু আমরা কি পাবো না, কিউর ভ্যালুটা আমরা কি পেয়েছি, সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আধানের সংরক্ষণ নীতি থেকে আমরা ভিটা কি পেলাম, সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু। এবারে কি করতে যাব, তাহলে এবারে দেখি, তাহলে এই এ গোলক থেকে বি গোলকের দিকে আধান প্রবাহিত হয়েছে। তাহলে এ গোলকের নিশ্চয়ই আধান কিছুটা পরিমাণ কমেছে, বি গোলকের আধান কিছুটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আধান পরিবহনের পর আধান পরিবহন বা বন্টন, আধান বন্টনের পর এ গোলকের আধান হয় Q1 প্রাইম এবং বি গোলকের
আধান হয় Q2 প্রাইম। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি না, স্বাভাবিকভাবে Q1 প্রাইম থেকে Q1 গ্রেটার দেন, এবং Q2 প্রাইম গ্রেটার দেন Q2, কারণ এ গোলক থেকে বি গোলকের দিকে আধান বন্টিত হয়েছে। ক্লিয়ার? অতএব এ গোলকের ক্ষেত্রে আধান বর্জিত আধান কত হবে না, Q1 প্রাইম মাইনাস Q1। আর বি গোলকের ক্ষেত্রে গৃহীত আধান কত হবে না, Q2 প্রাইম মাইনাস Q2। ক্লিয়ার? বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে এ গোলকের ক্ষেত্রে গৃহীত আধান আর বি গোলকের ক্ষেত্রে, সরি একটু ভুল হয়ে গেছে, এ গোলকের ক্ষেত্রে বর্জিত আধান আর বি গোলকের ক্ষেত্রে গৃহীত আধান আমরা এবারে বের করব। তাহলে এ গোলক কি পরিমাণ আধান বর্জন করেছে আর বি গোলক কি পরিমাণ আধান গ্রহণ করছে সেই জিনিসটা এবারে বার করব। তাহলে এ গোলকের ক্ষেত্রে ফর্মুলা আমরা লিখব, বি গোলকের ক্ষেত্রে ফর্মুলা আমরা পরপর স্টেপ বাই স্টেপ লিখতে থাকব। তাহলে লিখতেই থাকি। তাহলে Q1 ইকুয়ালটা আমরা কি পেয়েছি না, Q1 ইকুয়ালটা হচ্ছে C1 V1 মাইনাস, আর Q1 প্রাইমটা হচ্ছে কি না, Q1 প্রাইমটা হচ্ছে C1 V, কারণ Q1 প্রাইমটা হচ্ছে কোনটা না, পরিবাহী তার যুক্ত করার পর তাদের মধ্যে একটা জেনারেল বিভব, সাধারণ বিভব যেটা আমরা বলবো, যে দুটোর ক্ষেত্রে বিভবটাই হচ্ছে কি সমান, সেই বিভবটা হচ্ছে V। তাহলে এর ক্ষেত্রেও যা তার ক্ষেত্রেও তা। তাহলে এবারে আমরা কি করলাম, এবারে C1টাকে কমন নিলাম, V1 মাইনাস V, V এর ভ্যালুটা আমরা আগেই পেয়েছি, সেই V এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তাহলে V এর ভ্যালুটা বসিয়ে দেবো C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই আমি কি করলাম C1 প্লাস C2। ক্লিয়ার হয়েছে? এবার C1 জাস্ট খালি একটু ক্যালকুলেশন করে নিয়েছি, প্লাস C1 C2 V1 মাইনাস V2 ডিভাইড বাই C1 প্লাস C2। তাহলে এ গোলকের ক্ষেত্রে বর্জিত আধান বের করা হয়ে গেছে। তেমন করে বি গোলকের ক্ষেত্রে আমরা গৃহীত আধানটা বের করে নেব। বি গোলকের ক্ষেত্রে গৃহীত আধান বার করতে গেলে কি করব না, C2 V মাইনাস C2 V2। ক্লিয়ার? এবারে পরপর যেমন ফর্মুলা অনুযায়ী করব। তাহলে C2টাকে কমন নিয়ে নেব, C2টাকে কমন নেওয়ার পর V মাইনাস V2 করে নিলাম। এবারে C2 ইজ ইকুয়াল টু V এর ভ্যালু যেমন করে আমরা পেয়েছিলাম সেই ভ্যালুটাই বসিয়ে দেবো। তাহলে C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2 মাইনাস V2। এরপরে এই জিনিসটাকে একটু সহজ করে নেব। তেমন করে এটাকে লিখে নিয়েছি কি C1 C2 V1 মাইনাস V2 ডিভাইড বাই C1 প্লাস C2। তাহলে দেখলাম কি না বর্জিত আধান,
তাহলে বর্জিত আধান আমাদের কি বেরিয়েছিল, না বর্জিত আধান বেরিয়েছিল C1 C2 ব্র্যাকেট দিয়ে V1 V2 ডিভাইড বাই C1 C2, আর গৃহীত আধান কত বের হলো C1 C2 ব্র্যাকেট দিয়ে V1 V2 ক্লোজ ডিভাইডেড বাই C1 C2। তার মানে আমি কি দেখলাম যে A গোলকটা যে পরিমাণ আধান বর্জিত করেছে B গোলকটাও সেই একই পরিমাণ আধান গ্রহণ করেছে। ক্লিয়ার করা গেছে? তাহলে A গোলকের দ্বারা বর্জিত আধান এবং B গোলকের দ্বারা গৃহীত আধান, সেই আধানটাও কি পেলাম, সমান পেলাম। তাহলে ধারকত্ব থেকেও আমরা এই যে আধানের যে বন্টন, এই বন্টনটা যে সমান, সেই সমানটাও আমরা সেটাকে আমরা মানে প্রমাণ করতে পারলাম। তাহলে এই আধান বন্টনের জন্য কি পরিমাণ এনার্জি লস হলো বা এনার্জি গেইন হলো সেটা আমরা দেখব। লস হলো কি গেইন হলো, তাহলে সেই এনার্জি লস আর গেইনটা এবারে দেখব। তাহলে এর পরের টপিকসটা আসছে কি না আধান বন্টনের জন্য কি পরিমাণ এনার্জি লস বা গেইন হলো। তাহলে ওই A গোলক আর B গোলক দুটোর ক্ষেত্রে A গোলকের ক্ষেত্রে পরিবাহী তার দ্বারা যুক্ত করার আগে পরিবাহী তার দ্বারা যুক্ত করার আগে মোট পোটেনশিয়াল ইকুয়াল টু কত হবে, ইউএ ইকুয়াল টু কত হবে না হাফ অফ সি ভি স্কয়ার, ফর্মুলা ওয়াইজ হাফ অফ সি ভি1 স্কয়ার। আর বি গোলকের ক্ষেত্রে পরিবাহী তার দ্বারা যুক্ত করার আগে মোট স্থিতিশক্তি ইকুয়াল টু হাফ C2 V2 স্কয়ার। তাহলে পরিবাহী তার দ্বারা যুক্ত করার আগে মোট শক্তি কত, মোট স্থিতিশক্তি কত ছিল না ইউএ প্লাস ইউবি ইকুয়াল টু হাফ C1 V1 স্কয়ার প্লাস হাফ C2 V2 স্কয়ার। এবার পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর একটা সাধারণ বিভব কত হয়েছিল দেখেছিলাম, C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। অতএব পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর সাধারণ বিভব হয় কত, V ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। অতএব A গোলকের ক্ষেত্রে ইউ এ প্রাইম ইকুয়াল টু কত না হাফ C1 V স্কয়ার ইকুয়াল টু হাফ C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2 স্কয়ার। আর বি গোলকের ক্ষেত্রে UB প্রাইম ইকুয়াল টু কত না হাফ C2 V স্কয়ার ইকুয়াল টু হাফ C2 C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2 হোল স্কয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে পরিবাহী তার দ্বারা যুক্ত করার আগে মোট শক্তি হচ্ছে এটা, ইকুয়েশন নাম্বার 1 দিলাম।
আর পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর মোট শক্তি মোট পোটেনশিয়ালটা কত হলো না হাফ C1 V1 plus C2 V2 divided by C1 plus C2 whole square plus half C1 V1 plus C2 V2 divided by C1 plus C2 whole square। তাহলে কি দেখতে পেলাম না পরিবাহী তার দ্বারা যুক্ত করার আগে মোট শক্তি ছিল এটা, আর পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর মোট শক্তি হলো এটা, বুঝছে? তাহলে এবারে আমরা দেখব যে ওই দুটি পরিবাহীর ক্ষেত্রে শক্তির কি পরিবর্তন হয়েছে, শক্তি বেড়েছে না কমেছে, এই পরিবর্তনটা আমরা এবারে দেখব। তাহলে এতদূর পর্যন্ত আগে তুলে নাও, তার মধ্যে এটা তুলবে না। এতদূর পর্যন্ত তুলে নাও। তাহলে আমরা দেখব যে শক্তির কি পরিবর্তন হয়েছে। সাপোজ এইটাকে আমরা তার শক্তির পরিবর্তনটা কি করব, তাহলে সাপোজ ধরে নিই শক্তির পরিবর্তনটা কি, আমি সাপোজ ধরে নিলাম ডেইলি। তাহলে শক্তির পরিবর্তনটা কত হবে না UA প্লাস UB মাইনাস অফ UA প্রাইম প্লাস UB প্রাইম। তাহলে এইটা আমরা বিয়োগ করে আমরা কি দেখতে পাবো, তার শক্তির পরিবর্তনটা দেখতে পাবো। তাহলে আমরা তুলেই নিয়ে আগে, তুলে নেওয়ার পরে আমরা পরিবর্তনটা দেখব। তাহলে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ এইটা হাফ C2 V2 স্কোয়ার মাইনাস এটা হাফ C1 V1 plus C2 V2 divided by C1 plus C2 whole square minus half C1 V1 plus C2 V2 divided by C1 plus C2 whole square। ক্লিয়ার? তাহলে এবারে এর ক্যালকুলেশনটা করব। এবারে ক্যালকুলেশনটা করার জন্য একটু সহজভাবে আমি করে নিচ্ছি না হাফ C1 V1 স্কয়ার প্লাস হাফ C2 V2 স্কয়ার মাইনাস এই দুটো থেকে কি করছি মাইনাস হাফ C1 V1 plus C2 V2 square divided by C1 plus C2 into কি পাচ্ছি C1 plus C2। তাহলে কি পেলাম না হাফ C1 V1 square plus half C2 V2 square minus half of C1 V1 plus C2 V2 square divided by C1 plus C2। ক্লিয়ার? এবারে হাফটাকে কমন নিয়ে নিলাম, এবারে এলসিএম করব। এলসিএম করে লেন্দি পার্টটা লিখছি। তো এলসিএম করে আমি সেটাকে সহজ ফর্মে নিয়ে চলে এসেছি। তাহলে এবারে আমরা কি লিখতে পারি হাফ C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইনটু ফর্মুলাটা হচ্ছে কি V1 মাইনাস V2 এর হোল স্কয়ার। তো এই ফর্মুলা থেকে আমি কি দেখতে পাচ্ছি না ফর্মুলাটা আমি একটু লিখে নিই C1 C2 V1 মাইনাস V2 হোল স্কয়ার ডিভাইড বাই C1 প্লাস C2। তাহলে এই ফর্মুলা থেকে আমি বুঝতেই পারছি কি যে এনার্জিটা পজিটিভ
এনার্জিটা কি হয়েছে না পজিটিভ। তাহলে এনার্জিটা পজিটিভ মানে হচ্ছে কি না, পজিটিভ মানে হচ্ছে আগে যে পরিমাণ এনার্জিটা ছিল, এখন তার থেকে কমেছে, যদি নেগেটিভ আসতো তাহলে আধানটা কি হতো, বাড়তো, তার মধ্যে আধান শক্তিটা তার মধ্যে বাড়তো, তবে কি মাইনাস চলে আসতো। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে শক্তির পরিবর্তনটা ধনাত্মক হয়েছে। ধনাত্মক হওয়ার জন্য আগেকার মোট পোটেনশিয়াল বর্তমান পোটেনশিয়ালের তুলনায় কি হবে, বেশি। তাহলে অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছি, অতএব কি না ইউ এ প্লাস ইউ বি গ্রেটার দেন অফ ইউ এ প্রাইম মাইনাস ইউ বি প্রাইম। তাহলে এটা আমরা দেখতে পেলাম। আরেকটা পজিটিভ জিনিস আমরা কি দেখতে পাচ্ছি না, আরেকভাবে পজিটিভ বলতে পারছি এইভাবে, দেখো C1 C2 অবশ্যই ধনাত্মক, C1 প্লাস C2 অবশ্যই ধনাত্মক, V1 মাইনাস V2 যদি এখানে যদি মাইনাসও আসে, তার যেহেতু স্কোয়ার টার্মটা আছে, যেহেতু স্কোয়ার টার্মটা থাকার জন্য এটা অবশ্যই পজিটিভ হয়ে যাবে। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি, এটা ধনাত্মক হবে। আর আগেকার তুলনায় বর্তমানে শক্তি কিছুটা পরিমাণ ক্ষয় হয়েছে। অতএব শক্তির পরিবর্তনটা আমরা কি লক্ষ্য করতে পারছি না, শক্তির পরিবর্তনটা কি লক্ষ্য করতে পারছি না, শক্তির পরিবর্তন কি লক্ষ্য করতে পেরেছি না, শক্তির ক্ষয় হয়েছে। তাহলে শক্তির ক্ষয় হয়েছে, ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এই গেল দুটি পরিবাহের মধ্যে আধান বন্টনের ফলে যে আধানটা সমান আকারে বন্টিত হয়, সমান আকারে বন্টিত হলো, সমান আকারে বন্টিত হওয়ার পর তাদের মধ্যে শক্তির ক্ষয় হয় কি হয় না, কিভাবেই বা হয়, তার পরিবর্তনটা আমরা দেখলাম। ওই পরিবর্তনে দেখলাম যে শক্তির ক্ষয়টা, যে শক্তির ক্ষয় হয়, লাভ হয় না, তার গেইন করে না। তাহলে এখান থেকে আমরা ওটাকে প্রুভ করতে পেরেছি। তাহলে এইটুকু তুলে নাও। তাহলে আজকের ক্লাস এইটুকু পর্যন্ত থাকবে। এর পরের দিন ক্লাস নাম্বার 4 হবে। ক্লাস নাম্বার 4 বা লেকচার 4 আমি দেব, যেটাই আমি দিই না কেন, সেখানটা আমরা কি দেখতে পাবো, সেখানটায় কি পড়বো, ধারকের চার্জিং আর ডিসচার্জিং আর সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সমান্তরাল পাত ধারকত্বের আগে কনসেপ্টটা নেব, তার ধারকত্বটাকে আগে গণনা করব। ধারকত্ব গণনা করার পর তার শক্তি ঘনত্ব আমরা কিভাবে বার করব সেটা দেখব। তারপরে নেক্সট ক্লাসে তার হয়তো লেকচার নাম্বার 5 হতে পারে, সেক্ষেত্রে আমরা মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক দেব। এবং তার মিশ্র এইটুকু পর্যন্ত এই লেকচারের আপকামিং লেকচারটা আমি বলেই দিলাম। তাহলে পরবর্তীটা আমরা কি পাবো, চার্জিং আর ডিসচার্জিং, সমান্তরাল পাত ধারকত্বের গণনা, শক্তি ঘনত্বের গণনা, এইটুকু করে তার ইন্ট্রোডাকশন সহ সবকিছুই বিস্তারিত আলোচনা করব। ব্যাস এইটুকু।